আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। তার বিনিময়ে আমি যেটা পেয়েছি আমি এটার বিচার চাই। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন। স্বামীর জীবন বাঁচিয়েছিলেন নিজের কিডনি দিয়ে, তবে স্বামী সুস্থ হওয়ার পর সেই ভালোবাসা ও ত্যাগ ভুলে গিয়ে জড়িয়ে পড়েন পরকীয়া ও অনলাইন জুয়ায়। ও অ্যারেস্ট হওয়ার পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারি আমি পুরো 2 দিন অজ্ঞান হয়েছিলাম। শুধু তাই নয়, স্বামী সুস্থ হওয়ার পর স্ত্রী উম্মে শাহিদিনা টুনির উপর নেমে আসে ভয়াবহ শারীরিক নির্যাতন। এই অমানবিক ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। নির্যাতিত স্ত্রী টুনি স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন। তারেককে গ্রেফতার করা হলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা যায়। বিয়ের মাত্র 2 বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের 2টি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই। অথচ তার মাত্র 1 বছর আগে এক সন্তানের মা হয়েছেন টুনি। সংসার জীবনেও সবেমাত্র 2 বছর পার হয়েছে। এমন সময়ে এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। তারেকের পরিবারের কাছে তেমন কোনো সহায়তা না পেয়ে টুনি তার স্বামীর চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নেন। উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কোন ডাক্তার চেক আপ করে বলল যে হঠাৎ করেই বলল যে ওর মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না, এখনই ডায়ালাইসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে, কোনটা করবা তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানাও। সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালাইসিসটা আসলে করাতে চাই না, আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্টই করাবো, আমাকে তোমাদের হেল্প করতে হবে, যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো। তখনও ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল, ওর দুলাভাই ছিল, ওর মা ছিল, ওর ছোট ভাই ছিল। ওরা সবাই একটাই কথা বললো যে আমরা শুধু শুনতে পারবো, আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না। আমাকে ডিটেলসেই বললো যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না, টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না। কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন। নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটবে, কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়ে তারেক জড়িয়ে পড়েন পরকীয়ায়, তালাকপ্রাপ্ত এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন। পাশাপাশি অনলাইন জুয়ার নেশায়ও পেয়ে বসে তাকে। তারপরে ট্রান্সপ্লান্টের পরে যখন আমরা বাংলাদেশে আসলাম, আসার পরে আস্তে আস্তে দেখি যে ও খুব মোবাইলে আসক্ত হয়ে পড়ে। খুব প্রত্যেকটা দিন, সারাটা দিনরাত 24 ঘন্টায় ওর মোবাইলটা হাতে থাকে, সারাক্ষণ মোবাইল দেখা। মোবাইলে এত কি যে দেখে, এত তো আর আমি দেখতে পারি না। একটা পর্যায়ে গিয়ে আমাকে বলে যে আমাকে কিছু টাকা এনে দাও। তো আমি বলি তুমি টাকা দিয়ে কি করবা? বলে হ্যাঁ আমার টাকা লাগবে। তো একদিন আমার ছেলে আমাকে বললো, মা বাবা না আমাকে জিজ্ঞেস করছিল মোবাইলটা দেখিয়ে যে বাবা দেখো তো আমি কত টাকা পেয়েছি এই গেমটা খেলে। তো আমি তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা। আমি যে বিউটি পার্লারে কাজ করে, তারপরে যে বুটিক্সের কাজ করে, আমার আত্মীয় স্বজন থেকে ধার চেয়ে নিয়ে বিভিন্নভাবে আমি এই টাকাটাকে মাসে মাসে পরিশোধ করতে হয়েছে আমার। তো এইভাবে আবারও দেখি যে আবার কিছুদিন পর আবার টাকা চাচ্ছে, আবার বলে 5 লাখ টাকা এনে দে। যেই স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন, একটা সময় তাকেই মারধর করতে শুরু করেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত 2রা ফেব্রুয়ারি সাভার থানায় গিয়ে তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টুনি। যখনই আমি বললাম যে আমি কিভাবে এনে দেবো, কোত্থেকে এনে দেবো, এলো পাথারি মাইট শুরু হলো। তার মাইটটাই শুরু হয় টার্গেট একদম কানের কাছ থেকে, আর তার পা চলে, খুব লাথি মারে আমাকে, একেবারে সার্জারির জায়গায় লাথি মারে। মানে এই মায়ের গুলো আসলে আমি নিতে পারি না, এমন ভাবে শুরু হয় যে আমি কার জন্য কি করেছি। লাস্টে যে ফেব্রুয়ারি 1 তারিখে ও মাইটটা দেয় সন্ধ্যার সময়, তখন আসলে আমি ওই মাইট গুলা নিতে পারি না। আমি তো আসলে ট্রান্সপ্লান্টের পরে শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি, আমার প্রেশার অনেক হাই থাকে, অলওয়েজ হাই থাকে, প্রচন্ড মাথা ব্যথা থাকে। তো যখন আমাকে মাইটধর করলো আমি আসলে ওগুলো নিতে পারিনি, খুব কষ্ট পেয়েছি। পরের দিন 2 তারিখে আমি বাধ্য হয়ে আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি। অভিযোগটা করার পরে ও এটা জানতে পারার পর আমি অবশ্য আমার ছেলেটাকে নিয়ে পাশে আমার খালার বাসায় চলে গেছিলাম। ও ওখানে যায়, আমাকে ফোন করে, ওখানে যায়, গিয়ে আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বলে অনেক কান্নাকাটি করে, আর বলে যে আমি ভুল করেছি, তোমার গায়ে হাত তুলে, আমার এটা করা উচিত হয়নি, আমি আর কখনো এরকম করব না, তুমি অভিযোগটা তুলে ফেলো। তো আমি বরাবরের মতন না এবারও ভুলে গিয়ে আমি ওকে ছেলেকে সাথে করে নিয়ে থানায় গিয়ে পরের দিন, একদিন পরেই আর কি, আমি অভিযোগটা উঠিয়ে ফেলি। যে যখন আমি স্যারকে বললাম যে স্যার আমি ওর নামে একটা অভিযোগ করেছিলাম, কিন্তু আরেকটা সুযোগ চাচ্ছে, আমি ওকে স্যার আরেকটা সুযোগ দিতে চাই,
স্যার আমি এটা তুলে ফেলতে চাই। তখন আমার হাজবেন্ড আমার পাশেই ছিল। স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? বাড়িতে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর এবার নির্যাতনের পরিমাণ আরও বেড়ে যায় তারেকের। একটা পর্যায়ে প্রাণ নিয়ে পালিয়ে নিজের বাবার বাড়িতে ওঠেন টুনি। এরপর গত 22 এপ্রিল তারেকের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। সেই মামলায় গত 24 এপ্রিল গ্রেফতার হন তারেক। 1 মাস কারাগারে থাকার পর গত 4 জুন জামিনে মুক্তি পান তিনি। আমি এটা করেছি এপ্রিলের 22 তারিখে, 24 তারিখে ও অ্যারেস্ট হয়। এবার অ্যারেস্ট হওয়ার পরের দিন আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি ওর মোবাইলটা পাই। ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে, যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো, মোবাইলে বিভিন্ন সময় কথা বলতো। আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছেলেও এগুলো জেনে আমাকে বলছে, মা বাবা তো একদিন একটা মেয়ের সাথে কথা বলেছিল, তার নাম রেহানা পারভিন, আমাকে দিয়ে সেটা ডিলিটও করিয়েছিল। তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহমিন আক্তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে, একটা সম্পর্ক হয়েছে ওর। এটা হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ওর মোবাইল থেকে। আস্তে আস্তে জানতে পারি যে প্রায় 3-4 বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা তাহমিন আক্তার মেরি নামের মেয়েটার সাথে পরকীয়ায় জড়িত। এভাবে আমি ওর মোবাইল থেকে কিছু রেকর্ড পাই, আর অন্যান্য বিভিন্ন ভাবেও আমি এই মহিলার কিছু কল রেকর্ড পাই, যেখানে ওই মহিলা বলছে যে তারেক জামিনে আসলেই ওর বাড়িটারি ভবিষ্যতের কোনো দরকার নাই, ওর ছেলেরও দরকার নাই, ওর বাড়িটারি বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসব। এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি, বিশ্বাস করবেন না, আমি পুরো দুটো দিন মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম। আর এই সম্পূর্ণ ঘটনাটা, সম্পূর্ণ এই কাহিনীগুলো আমি জানতে পারলাম ও অ্যারেস্ট হওয়ার পর। আমি এতদিন একসাথে, ও তো কোনো কাজকাম করতো না, বেকার ছিল, সারাদিন রাত 24 ঘন্টাই বাসায় থাকতো, আমিও তো বাসায় আছি, কিন্তু আমি কখনো ঘুণাক্ষরও জানতে পারিনি যে ওই সবের সাথে জড়িয়ে গেছে। ও অ্যারেস্ট হওয়ার পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারি, আমি পুরো 2 দিন অজ্ঞান হয়েছিলাম। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তারেকের খোঁজ নেই। তিনি নিজের ফোন নম্বরও পরিবর্তন করে ফেলেছেন। তার ফলে তার সাথে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এত বড় একটা স্বীকার করেছিলাম, ওর কাছ থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো, এই আশায়। এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি, আমি কতদিন বাঁচবো কি আমি জানি না, সুস্থ তো থাকিই না, কিন্তু ছেলেটাকে নিয়ে আমি যাতে একটু শান্তিতে থাকতে পারি, এইটুকুই আমার চাওয়া। যে কয়টা দিন বাঁচি, আমি ওকে আসলে ফেরেস্তার মতো জানতাম, ও কখনো মিথ্যে কথা বলে না, ও যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম। তো এই যে ট্রান্সপ্লান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার, আর ট্রান্সপ্লান্টের পরে এত খারাপ ব্যবহার, এই যে 2 রকম ব্যবহার ও যে আমার সাথে এরকম করলো, আমি তো মনে করি ও আমার সাথে একরকম প্রতারণাই করলো। আমি কেন এই প্রতারণার শিকার হলাম? সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।